প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্র হাতে এই 4 নম্বর স্কুল যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে পেজ নম্বর 313 সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1, 2 এবং 3, এই 3টে স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করে দেওয়া হয়েছে। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আর আজকে আমরা এই 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এবং এই প্রশ্ন উত্তরের যে পিডিএফ সেটা তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা সেখানে যুক্ত হতে পারবে। তো 4 নম্বর দেখো স্কুল, সেখানে আমাদের প্রথমে 18টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর করে 18 নম্বর। 1-এর দাগে বলা আছে কি সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। 1-এর দাগের 1, দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান হলো, সেটা হবে 180 ডিগ্রি, অপশান বি। এরপরে আছে পৃথিবীকে উত্তর ও দক্ষিণ দুটি সমান গোলার্ধে ভাগ করেছে, সেটা হবে নিরক্ষরেখা, অর্থাৎ অপশান সি। তারপর আছে পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের মাঝের সীমারেখাকে বলা হয় ছায়াবৃত্ত, অপশান সি। এরপরের যে প্রশ্ন আছে দেখো 4-এর দাগের প্রশ্ন, পৃথিবীর পরিধি প্রায়, তাহলে পৃথিবীর পরিধি কত, সেটা হবে 40,000 কিমি। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম, সেটা হবে হাইগ্রোমিটার, অপশান সি। এরপরে আছে বায়ু দূষণের অন্যতম কারণ হলো কি সবুজায়ন, শিল্প, পশুচারণ নাকি কৃষিকাজ, সেটা হবে অপশান বি, অর্থাৎ শিল্প। এরপরে আছে তুমি দীঘা বেড়াতে গেলে সেখানকার জলবায়ু হবে সমভাবাপন্ন, অর্থাৎ অপশান সি। এরপরে প্রশ্ন, জাপানের ফুকুশিমায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটে 2010, 11, 12 নাকি 13 সালে, সেটা হবে অপশান বি, অর্থাৎ 2011 সালে। পরের প্রশ্ন তাকে বলা হয়েছে 31 মার্চ 2007 সালে প্রথম আর্থ আওয়ার পালন করা হয় অস্ট্রেলিয়ার, এটা হবে অপশান সি, অর্থাৎ সিডনি শহরে। এরপরে প্রশ্ন, সাধারণ কথাবার্তায় শব্দের তীব্রতা হয় 65 ডেসিবেল, অপশান এ। এরপরে আছে শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রের নাম হলো ডেসিবেল মিটার, অপশান ডি। এরপরে আছে ভারত প্রায় 65% মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। ভারতের কৃষিকাজ অনেকাংশেই মৌসুমি বৃষ্টিপাত এর উপর নির্ভরশীল। এখানে কি আছে, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, মেঘালয় রাজ্যে সাঁওতাল সম্প্রদায় দেখা যায়, তাহলে সেটা হবে অপশান এ, অর্থাৎ পশ্চিমবঙ্গ। মহাবীর জয়ন্তী এটা হবে জৈন হিন্দু সম্প্রদায়ের উৎসব। জনসংখ্যা মানচিত্র, সেটা বিষয়ভিত্তিক, জনসংখ্যা মানচিত্র বিষয়ভিত্তিক এর উদাহরণ। পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে ব্যাবিলনে, অপশান বি। এরপরে আছে মানচিত্রে কৃষিজমি বোঝাতে হলুদ রং ব্যবহার করা হয়, অর্থাৎ অপশান ডি। তাহলে এখানে যে এমসিকিউ এই প্রশ্নগুলো ছিল সমস্তটা আলোচনা করা হয়েছে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো 2-এর দাগে, সেখানে কি বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। 2-এর দাগের 1, ড্যাশ পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময় হলো ভারতের প্রমাণ সময়, তাহলে এখানে আমরা লিখে দিই সেটা হচ্ছে কত, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, তো লেখা আছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময় হলো ভারতের প্রমাণ সময়। সূর্যাস্তের পর সন্ধ্যার আগের সময়কে ড্যাশ বলে, তাহলে কি বলা হয়, গোধূলি বলা হয়, গোধূলি বলা হয়। এরপরে প্রশ্ন, জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে কি, ঘনীভবন। এরপরে আছে বাম দিক এবং ডান দিক মেলাও। ওজোন স্তরের ক্ষয়, সেটা হবে সি, ক্লোরোফ্লোরোকার্বন। তারপর মার্বেল পাথরের সৌধ ক্ষয়, সেটা এখানে হবে অ্যাসিড বৃষ্টি এবং হচ্ছে গ্রিনহাউস গ্যাস, তাহলে সেটা হবে কি, বিশ্ব উষ্ণায়ন। তাহলে এগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, পরের প্রশ্নগুলো হচ্ছে কি, পরের প্রশ্ন দেখো 4-এর দাগে বলা আছে কি নিম্নলিখিত বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো। 4-এর দাগের 1, কোনো স্থানে শীতলতম ও উষ্ণতম মাসের তাপমাত্রার পার্থক্যকে গড় বার্ষিক উষ্ণতার প্রসার বলে, তাহলে এটা কি বলা হয়েছে, শুদ্ধ বলা হয়েছে, তাহলে এটা লিখবে কি, শুদ্ধ। পরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো, শব্দের উৎস ও শ্রোতার মধ্যে দূরত্ব বাড়লে শব্দ দূষণ বাড়ে, তাহলে এটা কি বলা হয়েছে, অশুদ্ধ, এটা ভুল বলা হয়েছে। কারণ কি হবে, এটা হবে কি,
শব্দ দূষণ কমবে, কারণ যত দূরত্ব বাড়ে তত শব্দটা কম শোনা যাবে। এরপরে মানচিত্র অঙ্কন বিদ্যাকে কার্টোগ্রাফি বলে, এটা এখানে শুদ্ধ বলা হয়েছে, অর্থাৎ এটা ঠিক বলা হয়েছে। 5 দাগের প্রশ্ন, সেখানে কি বলা হয়েছে দেখো, 3টে প্রশ্ন আছে। নিম্নলিখিত প্রশ্নগুলি একটি মাত্র বাক্যে উত্তর দাও। ভারতের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম কি? সেটা লিখবে কি, এটা ভিল। কয়াল দেখা যায় ভারতের কোন উপকূলে? তাহলে কয়াল দেখা যায় কোথায়? মালাবার উপকূলে। মালাবার উপকূলে। লেহ শহর কোন নদীর তীরে অবস্থিত? তাহলে এটা হবে কি, সিন্ধু নদীর তীরে অবস্থিত। সিন্ধু নদীর তীরে অবস্থিত। এর পরের প্রশ্নগুলো কি? 6 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 4টে প্রশ্ন 2 নম্বর করে, এখানে কত নম্বর আছে? 8 নম্বর এখানে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, টোডা উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে? এখানে যদি টোডা উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে, সেটা হবে তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যে বসবাস করে। এবং কি এদের প্রধান জীবিকা কি? তাহলে এদের প্রধান জীবিকা কি লিখবে? এদের প্রধান জীবিকা হলো কি, পশুপালন। এদের প্রধান জীবিকা হলো কি, পশুপালন। তোমাদের বাড়ির আশেপাশে শব্দ দূষণের 2টি উৎসের নাম লেখো। 2টো উৎস লিখতে বলা হয়েছে, আমরা এখানে এতগুলো দিয়ে দিচ্ছি, 2টো উৎস লিখলেই হবে। এরপরে আছে কি, 3 দাগের প্রশ্ন, ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? লিখবে সারা ভারতবর্ষ জুড়ে ছোট বড় অসংখ্য নদ নদী জালের মতো বিস্তার লাভ করেছে। এই নদীগুলি জনজীবনে, কৃষিকাজে, শিল্পে, যাতায়াত ব্যবস্থায়, মৎস্য সংগ্রহে, জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। উত্তর দিকে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধুর মতো গুরুত্বপূর্ণ নদীগুলি যেমন উত্তরের সমভূমি অঞ্চলের সমৃদ্ধিতে সাহায্য করেছে, তেমনি দক্ষিণে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী দক্ষিণ ভারতকে সমৃদ্ধ করে তুলেছে। মা যেমন তার সন্তানকে লালন পালন করেন, তেমনি এই নদীগুলিও বিভিন্নভাবে ভারতের মানুষের জীবন ধারণের সহায়ক হয়ে উঠেছে। তাই নদীকে মাতা জ্ঞান করে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়। এরপরে অরণ্য সংরক্ষণের 2টি ব্যবস্থা লেখো। তাহলে বনসৃজন, পশুচারণ নিয়ন্ত্রণ, আইন প্রণয়ন, বন রক্ষক নিয়োগ আর সচেতনতা বৃদ্ধি। তো 2টো লিখতে বলেছে, 5টা দেওয়া আছে, যে কোনো 2টো লিখলেই হবে। এর পরের প্রশ্ন 7 দাগে বলা আছে কি, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। তাহলে এখানে এগুলো দেখো দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, অ্যালবেডো কি? সেটা লিখবে। বায়ু দূষণ প্রতিকারের 3টি উপায় লেখো। গণপরিবহন ব্যবহার, দূষণহীন যানবাহন, কম দূষণকারী ইঞ্জিন। এই 3টে লিখলেই হবে। বাকি আরও লেখা আছে, এখানে কলকারখানা নিয়ন্ত্রণ, বনসৃজন, অপরিচালিত শক্তির ব্যবহার, এতগুলো লেখা আছে, যে কোনো 3টি লিখলেই হয়। বায়ু দূষণের 3টি নিয়ন্ত্রণের উপায় বা প্রতিকারের উপায়। এরপরে তৃতীয় প্রশ্ন বলা আছে কি দেখো, যে হিমালয়ের পার্বত্য অঞ্চলে মানুষের বসবাস কম কেন? তাহলে সেই পয়েন্টগুলো এখানে করবে। মাটির 3টি ব্যবহার লেখো। জীবকুলের আবাসস্থল, কৃষিকাজ, পরিবেশের আর্দ্রতা রক্ষা, ঘরবাড়ি নির্মাণের উপকরণ, কুটির শিল্প, অন্যান্য ব্যবহার। এরপর 8 দাগের প্রশ্নগুলো কি, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, বায়ু দূষণের কারণগুলি ব্যাখ্যা করো। তাহলে বায়ু দূষণের প্রাকৃতিক কারণ লিখবে অগ্নুৎপাত, দাবানল, ঘূর্ণনের ধূলিঝড়, জীবদেহের পচন, অন্যান্য কারণ। এবং বায়ু দূষণের মনুষ্যসৃষ্ট কারণ কি? জনসংখ্যা বৃদ্ধি, বৃক্ষচ্ছেদন, নগরায়ন, কৃষিকাজ, শিল্পায়ন, যানবাহন, গৃহস্থালির বর্জ্য এবং আণবিক বিস্ফোরণ ইত্যাদি লিখবে। এরপরে দ্বিতীয় প্রশ্ন, শব্দদূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে শব্দ নিয়ন্ত্রণ, শব্দ প্রতিরোধক ব্যবহার, সাইলেন্সার ব্যবহার, সেই শব্দের তীব্রতা নির্ধারণ করা, লাউড স্পিকারের শব্দ নিয়ন্ত্রণ, আতশবাজির ব্যবহার নিষিদ্ধ, শব্দের প্রাবল্য নিয়ন্ত্রণ, আইন প্রণয়ন ইত্যাদি লিখবে। এরপর 3 দাগে প্রশ্ন বলা আছে, গম চাষের জন্য কী ধরনের জলবায়ু ও মৃত্তিকা প্রয়োজন? তাহলে লিখবে কি, উষ্ণতা, বৃষ্টিপাত, তুষারপাত, মাটি, জমি, এগুলো লিখলে গম চাষের জন্য অনুকূল প্রাকৃতিক পরিবেশ কিরকম দরকার সেটা লিখবে অবধি। এবং ভারতের 2টি গম উৎপাদক রাজ্যের নাম লিখবে। তাহলে ভারতের 2টি প্রধান গম উৎপাদক রাজ্য হলো পাঞ্জাব, উত্তরপ্রদেশ। এরপরে আছে কি 4 দাগের প্রশ্ন। 4 দাগে কি বলা হয়েছে, যে সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীকে কটি তাপমণ্ডলে ভাগ করা হয়েছে ও কি কি? প্রতিটি ভাগের বিশ্লেষণ করো। তাহলে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল এবং হিমমণ্ডল, তার ভিতরে এগুলো 3টের আমরা আলোচনা করবে ডিটেলসগুলো দিয়ে। তাহলে দেখো এখানে যে প্রশ্নগুলো ছিল আমাদের ক্লাস 6-এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল 3rd সামেটিভের জন্য 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে
এবং পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।